মা, আমি আসছি বলে প্রিয় বন্ধু অনিকের সঙ্গে বেরিয়ে যাচ্ছিল শুভম। সুকন্যা পিছু ডেকে বলল, এই তো সকালে এতক্ষণ খেলে এলি, এখন বরং একটু রেস্ট নিয়ে নে, তারপর সন্ধেবেলা ইংলিশ গ্রামারটা ভালো করে রিভাইজ করে নিস। কাল বাদে পরশুই কিন্তু এক্সাম, মনে আছে তো সেটা? মায়ের কথা শুনে মুখ ভার হয় শুভমের। পাশের ঘর থেকে সায়ক বলে, ছাড়ো না সুকন্যা, এই তো সবে ৮ পূর্ণ হলো ছেলেটার। এই বয়স থেকে সারাক্ষণ এত পড়া পড়া করার কোনো দরকার নেই। যাক, গিয়ে খেলে আসুক একটু। শুভম ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে বলে, লাভ ইউ বাবা, তুমি খুব ভালো, বলেই ছুটতে বেরিয়ে যায় খেলতে। হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে সুকন্যা শুভর যাওয়ার পথের দিকে চেয়ে। মনে মনে ভাবে, আমি কি সত্যিই বেশি চাপ দিয়ে ফেলছি ওর ওপর? কিন্তু সকালে তো একবার এতক্ষণ খেলে এলো, তখন তো আটকাইনি আমি ওকে। আমি তো জানি বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাটাও কতটা জরুরি। কিন্তু পরশু থেকে যে ওর পরীক্ষা, ইংরেজি গ্রামারটা এখনো তৈরি হয়নি তেমন। সায়ক তো সেসব কোনো খবরই রাখে না। কিন্তু আমি তো জানি পরে শুভরই কষ্ট হবে সিলেবাস শেষ করতে। এতক্ষণ খেলে এসে ওর ঘুম পেয়ে যাবে, তখন আর পড়তে পারবে না। মাঝে মাত্র একটা দিন, তার মধ্যে পুরো সিলেবাসটা রিভাইজ করতে কত কষ্ট হবে ছেলেটার। সে কথা ভেবেই তো আমি আটকাচ্ছিলাম ওকে। বুঝলো না কেন শুভ? পরক্ষণেই ভাবে, ছোট ছেলে, এত কিছু বোঝার বয়স কি হয়েছে ওর? একটু বড় হলে সব ঠিক হয়ে যাবে, আমাকে আর ভুল বুঝবে না তখন। সামনে পুজো, স্কুলে ছুটি পড়ে গেছে শুভমের। সায়কের মা বিমলা দেবী ফোনে জানালেন ওরা পুজোর আগেই আসছেন ওদের কাছে। পুজোটা একসঙ্গেই কাটাবেন কলকাতায়। এমনিতে বছরের বেশিরভাগ সময়টা ছেলের কাছে থাকলেও পুজো আর দীপাবলির সময় বর্ধমানে নিজের বাড়ি ছেড়ে কোথাও থাকতে চান না ওনারা। এবারে বিমলা দেবীর হঠাৎ ইচ্ছা হয়েছে কলকাতার পুজো দেখার, আর সেই কারণেই নিয়মের এই ব্যতিক্রম। খবরটা শুনে শুভম তো খুব খুশি। এবার পুজোয় দাদু ঠাম্মিকে পাবে বলে। পুজোর কটা দিন সবাই মিলে কি কি করবে সেসব প্ল্যান করতে থাকে সে। তারপর নির্দিষ্ট দিনে এসে পৌঁছন ওনারা। বেশ আনন্দে কেটে যায় পুজোর দিনগুলো। সবাই মিলে হৈ হৈ করে ঠাকুর দেখে, পাড়ার প্যান্ডেলে অঞ্জলি দিয়ে, ভোগ খেয়ে আর হাসি মজা আড্ডা গল্পে মেতে থেকে। এখন পুজো শেষ, তাই মনটা একটু খারাপ শুভমের। এর মধ্যেই কবে যেন দাদুর সঙ্গে দোকানে গিয়ে কি একটা দামি খেলনা দেখে এসেছে সে। হঠাৎ বায়না ধরল সেটা নাকি তার আজই চাই। সুকন্যা বলল, এই তো সেদিন ওই নীল গাড়িটা কিনলি, 1 সপ্তাহ হয়নি এখনো, আবার খেলনা? না শুভ, এখন আর কোনো খেলনা কিনতে হবে না তোমায়। মায়ের কথায় অভিমানে মুখ ভার করল শুভম। পরিত্রাত্রীর ভূমিকায় অবতীর্ণ হলেন ঠাম্মি। সুকন্যাকে বললেন, আহা, চাইছে যখন কিনে দাও না বৌমা। ওর বাবার কি টাকার অভাব? একটাই তো ছেলে, ওর শখ মেটাবে না তো কার শখ মেটাবে? সুকন্যা বলে, বিষয়টা অভাব থাকা বা না থাকার নয় মা, এই বয়স থেকে যখন যা চাইবে তাই যদি পেয়ে যায়, পাওয়ার মূল্যটাই বুঝতে শিখবে না ও তাহলে। সব কিছুই যদি ওর কাছে এত সহজলভ্য হয়ে যায়, কষ্ট করে কোনো কিছু অর্জন করতে শিখবে না কোনো দিন। সবসময় সহজ রাস্তা খুঁজবে। আর জীবনে যদি কোনো কিছু চেয়ে না পায়, সেই না পাওয়াটাকে মেনে নিতেও পারবে না। ভুলভাল কিছু করে ফেলবে তখন, ভুল কোনো পদক্ষেপ নিয়ে ফেলবে। আমার মনে হয় সামর্থ্য থাকলেও একটু আধটু না পাওয়ার মধ্যেই বড় করা উচিত বাচ্চাদের, তাতে ঠিকঠাক মানুষ হয় তারা। শুভম মায়ের উপর অভিমান করে দৌড়ে চলে যায় পাশের ঘরে। পিছন পিছন ঠাম্মি যান তার মান ভাঙাতে। কিন্তু কেউ তাকে বোঝায় না যে মা তার ভালোর জন্যই তাকে দিল না খেলনাটা। মাকে আবার ভুল বোঝে শুভম। আস্তে আস্তে একটু একটু করে দূরে সরে যেতে থাকে সে মায়ের থেকে। এমনিতে মাকে ছাড়া কিছু ভাবতেও পারে না শুভম। রাতে মাকে জড়িয়ে ধরে না শুলে ঘুম আসে না তার দু চোখের পাতায়। সকালে ঘুম ভাঙার সময় মা এসে গুড মর্নিং বলে না ডাকলে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তার। একদিনের জন্যও কোথাও গিয়ে থাকতে পারে না সে মাকে ছেড়ে। কিন্তু মায়ের শাসন, কখনো কখনো তার প্রতি একটু কঠোর আচরণ মেনে নিতে পারে না সে কিছুতেই। মা যেন কখনো কখনো বড্ড বেশি স্ট্রিক্ট। বাকি সবাই তো এমন নয়। ভালো লাগে না শুভমের।
এদিকে সুকন্যা বুঝতে পারে না কি করবে সে। চিরকাল তো এটাই জেনে এসেছে যে সোহাগে শাশুড়ি বড় করতে হয় সন্তানদের, সেটাই তো করার চেষ্টা করছে সে। তবে কেন তাকে সবসময় ভুল বুঝছে শুভ? তারও কি ইচ্ছে করে না শুভকে ওর পছন্দের খেলনাটা কিনে দিতে? কিনে তো দেয়ও সে, কিন্তু শুভর ভবিষ্যতের কথা ভেবেই যে তাকে দৃঢ় হতে হয় মাঝে মাঝে। তারও কি ভালো লাগে শুভকে খেলতে যেতে না দিয়ে জোর করে পড়তে বসাতে? শুভ খেতে না চাইলে স্বাস্থ্যকর খাবারগুলোকে জোর করে খাওয়াতে? এই সব কিছুই যে সে করে শুভর ভালোর জন্যই। বাড়িতে আর কেউ যে এতটুকুও শাসন করে না ছেলেটাকে, শুধুই আদর দেয়। শুভমের অপছন্দের কাজগুলো একমাত্র সুকন্যাই করায় ওকে দিয়ে। তাই সুকন্যা আজ একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে শুভর কাছে, কিন্তু ওর কাছে ভালো হয়ে থাকতে গিয়ে ওর ভবিষ্যৎটা তো নষ্ট হতে দিতে পারে না সুকন্যা। ও যে মা। দিন চলে যায় এভাবেই। শুভম আজ অনেকটাই দূরে সরে গেছে মায়ের থেকে। কাছে আসার তাগিদাটাও বোধহয় আর অনুভব করে না সে এখন। আর সে 17 বছরের তরতাজা এক তরুণ। দাদু ঠাম্মি দুজনেই আজ পরলোকে। বাবার অফিস এখন নয়ডায়। 2 বছর হলো চলে গেছে সেখানে। শুভমের পড়াশোনা, ক্রিকেট, কোচিং এসবের জন্য তাকে নিয়ে সুকন্যা রয়ে গেছে কলকাতাতেই। সেদিন ছিল রবিবার। শুভম তাই বাড়িতেই ছিল সকাল থেকে। তার ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু লক করা ছিল না ভেতর থেকে। সম্ভবত সে রেডি হচ্ছিল ক্রিকেট প্র্যাকটিসে যাবার জন্য। সুকন্যা ছেলের জন্য 1 কাপ গরম দুধে হরলিক্স গুলে নিয়ে এসে তার ঘরের দরজা খুলে ঢুকে পড়ে ভেতরে। শুভম তখন স্নান সেরে টাওয়েল পরে বাথরুম থেকে বেরোচ্ছিল সবে। মাকে ঘরে ঢুকে আসতে দেখে চিৎকার করে ওঠে সে। তোমার এতটুকু সেন্স নেই মা, যে ঘরের দরজা বন্ধ দেখলে নক করে ঢুকতে হয়? আমার কি এতটুকুও প্রাইভেসি নেই এই বাড়িতে? তুমি কি বোঝো না যে আমি বড় হয়ে গেছি এখন? থতমত খেয়ে অপরাধীর মতো মাথা নিচু করে ছেলের ঘর থেকে বেরিয়ে আসে সুকন্যা। ভাবে সত্যিই তো, দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে গেল, কত বড় হয়ে গেল ছেলেটা। কিন্তু মায়ের মন যে বড়ই অবুঝ। এখনো সে হাত বাড়িয়ে ছুতে চায় শুভর ছেলেবেলাটাকে। লিভিং রুমে সোফায় বসে কত কি ভাবতে থাকে সুকন্যা। মালতী নিজের মনে কাজ করতে থাকে রান্নাঘরে। শুভম রেডি হয়ে বেরিয়ে আসে ক্রিকেট প্র্যাকটিসে যাবে বলে। ঠিক তখনই হঠাৎ সুকন্যার চোখে পড়ে শুভম যেন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সুকন্যা দেখতে চায় কি হয়েছে তার পায়ে। উঠে গিয়ে শুভমের প্যান্টটা একটু তুলতেই দেখে হাঁটুর নিচে একটা জায়গা বিশ্রীভাবে কেটে গেছে তার, লাল হয়ে আছে এখনো। সুকন্যা চমকে উঠে বলে, এ কি, কি করে হলো এটা? দাঁড়া, আগে একটু ওষুধ লাগিয়ে দিই, তারপর যাস। শুভম বিরক্ত হয়ে বলে, আহ ছাড়ো না মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার জন্য ওয়েট করছে ওরা। কথাগুলো বলেই ঝড়ের মতন বেরিয়ে চলে যায় সে। সুকন্যা এক দৃষ্টে তাকিয়ে থাকে ছেলের যাওয়ার পথের দিকে। মনে পড়ে যায় ছোটবেলায় যখন স্কুল বাসে করে স্কুলে যেত শুভম। ওকে বাসে তুলে দিয়ে বাস ছেড়ে দেওয়ার পরেও সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসতো না সুকন্যা। যতদূর বাসটাকে দেখা যায় দাঁড়িয়ে থাকতো সে। ঠিক এভাবেই তাকিয়ে থাকতো ছেলের যাওয়ার পথের দিকে। আর শুভমও বাসের জানলা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করতো মাকে। বাসে বসে হাসি মুখে টাটা করতেই থাকতো যতক্ষণ দেখতে পেত মাকে। কিন্তু আজ একবারও পিছন ফিরে চাইল না সে। কোথায় হারিয়ে গেল সেই সব দিনগুলো? একটা গভীর দীর্ঘশ্বাস পড়ে সুকন্যার। রান্নাঘর থেকে মালতী বলে ওঠে, কষ্ট পেও না বৌদি, ছেলেরা বড় হলে মাকে আর মানে না গো। বাবার কথা তাও একটু শোনে, তা ওর তো বাবাও এখানে থাকে না। মালতীর কথাগুলোর কোনো উত্তর না দিয়ে ভেতরের ঘরে চলে আসে সুকন্যা। মনে মনে ভাবে, সন্তানকে জন্ম দেওয়া, বড় করা, সারাক্ষণ বুক দিয়ে আগলে রেখে মানুষ করার পর সত্যি কি এতটুকুই পাওনা হয় মায়েদের? শুধুই অবজ্ঞা আর অবহেলা? চোখ দুটো নিজের অজান্তেই ভিজে যায় সুকন্যার। চোখ মুছে নিয়ে আবার নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ে সে। এরপর পার হয়ে গেছে অনেকটা সময়। সায়ক রিটায়ার করেছে সম্প্রতি। শুভম ইঞ্জিনিয়ার হয়েছে। ভুবনেশ্বরে থাকে সে এখন। সেখানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে সে। বিয়ে করেছে নন্দিতাকে।
একটা 6 বছরের ছেলেও আছে তাদের, রূপম, ডাকনাম রূপ। সেদিন অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে শুভম। ছেলে হঠাৎ বায়না ধরল তার স্কুলের বন্ধু রেহানের মতন ঠিক একই রকম খেলনা কিনে দিতে হবে তাকে আজই। নন্দিতা বলল, পরশুই তো 3,000 টাকা দিয়ে একটা লেজার গান অর্ডার করলাম অনলাইনে, সেটাকে আগে আসতে দে, কটা দিন খেল সেটা নিয়ে, তারপর কিনিস না হয় আবার নতুন কিছু। কিন্তু রূপ নাছোড়বান্দা, খেলনাটা না নিয়ে কিছুতেই ছাড়বে না সে আজ মাকে। নন্দিতা অগত্যা ঘরে গিয়ে ডেবিট কার্ডটা নিয়ে আসে ছেলের জন্য খেলনা অর্ডার করতে। ছেলে তখনও একটানা সুরে ঘ্যান ঘ্যান করে চলেছে খেলনা কেনার বায়নায়। হঠাৎ কি যেন হয়ে গেল শুভমের। রূপমকে ধমক দিয়ে সে বলে উঠল, স্টপ ইট রূপ, কিছুতেই পাবে না তুমি এই খেলনাটা আজ। বাবার আচমকা ধমকে হকচকিয়ে গিয়ে থেমে গেল রূপম। নন্দিতা অবাক হয়ে তাকালো শুভমের মুখের দিকে। শুভম তো এভাবে রিয়্যাক্ট করে না কখনো, হঠাৎ কি হয়ে গেল তার। শুভম নন্দিতাকে বলল, তুমি আজ ওকে খেলনাটা কিনে দেবে না নন্দিতা? এখন থেকে সব সময় যা চাইবে তাই যদি পেয়ে যায়, কোনো জিনিসের মূল্য বুঝতে শিখবে না ও, তাহলে সব কিছুই সহজলভ্য হয়ে গেলে পরিশ্রম করতে শিখবে না। আর জীবনে কখনো যদি কিছু না পায়, অ্যাকসেপ্ট করতে শিখবে না সেই না পাওয়াটাকেও। কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়ে আসে শুভম। গাড়িতে বসে সিট বেল্টটা লাগিয়ে কিছুটা অন্যমনস্কভাবেই স্টার্ট দেয় গাড়িতে। আজ নিজের আচরণে কেমন যেন অবাক লাগছে তার নিজেরই। অনেক বছর আগের একটা কথোপকথন স্মৃতিপটে ভেসে আসে শুভমের। সেদিন মা যা যা বলেছিল ঠিক সেই কথাগুলোই তো বলল সে আজ। তবে কি মা সবসময় একেবারে সঠিক ছিল? আজ একজন বাবার চোখ দিয়ে বিষয়টাকে দেখতে গেলে তারও তো মনে হচ্ছে ঠিক এরকমটাই করা উচিত সন্তানের ভালোর জন্য। তবে যে সে মাকে অকারণে অনেক আঘাত দিয়ে ফেলেছে বারবার, সবসময় ভুল বুঝেছে তাকে। শুভমের মনের মধ্যে তোলপাড় শুরু হয়। হঠাৎ সে স্তম্ভিত ফিরে পায় মোবাইলের রিংটোনের আওয়াজে। গাড়িটা রাস্তার একপাশে পার্ক করে ফোনটা রিসিভ করতেই যা শোনে, তাতে মুহূর্তের জন্য যেন বাক শক্তি হারিয়ে ফেলে সে। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলে, চিন্তা করো না বাবা, আমি আজই আসছি, মায়ের কিচ্ছু হবে না, হতে পারে না। ফোন ছেড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে বাড়ি ফিরে আসে সে। সঙ্গে সঙ্গে ফ্লাইটের টিকিট বুক করে জরুরি কিছু জিনিসপত্র নিয়ে কলকাতা যাওয়ার জন্য রেডি হয়ে যায়। নন্দিতাকে বলে, তোমরা আপাতত এখানেই থাকো, আমি গিয়ে জানাচ্ছি ওখানকার পরিস্থিতি। ফ্লাইটে বসে ছোটবেলার স্মৃতিগুলোই শুভমের মনের মধ্যে ভেসে আসতে থাকে বারবার। আর ততবারই অনুতাপে দগ্ধ হতে থাকে সে। মনে হয় প্রতিটা ক্ষেত্রে মাই সঠিক ছিল সেদিন, সেই ভুল বুঝেছে মাকে সব সময়। কিন্তু কেউ কেন শুধরে দেয়নি তাকে একবারও? কেন কেউ বলেনি মায়ের মনটাকেও একটু বুঝতে? তবে কি কেউই বোঝেনি মাকে? শুভমের মনে হচ্ছে প্লেনটা যেন বড্ড ধীর গতিতে উঠছে আজ। তার কাছে এক একটা মুহূর্ত যে এখন এক একটা দিনের সমান। বাবার কাছে মায়ের স্ট্রোকের খবরটা পাওয়ার পর থেকেই মনটা ভীষণ আনচান করছে শুভমের। খালি মনে হচ্ছে যদি ঠিক সময় পৌঁছতে না পারে, যদি আর দেখতে না পায় মাকে, মাকে যে অনেক কথা বলার আছে তার। নিজের সব ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে যে মায়ের কাছে। সেই সুযোগটা মা দেবে তো আজ তাকে? পরক্ষণেই ভাবে দেবে, ঠিক দেবে। কারণ সে যত অন্যায় করে থাকুক না কেন, মা কখনো পারবে না তার কথা না শুনে, তাকে ক্ষমা না করে, এক বুক কষ্ট নিয়ে এভাবে চলে যেতে। এয়ারপোর্টে নেমে একটা ট্যাক্সি নিয়ে সোজা নার্সিংহোমে চলে আসে শুভম। ভেতরে ঢুকে দেখে বাবা এক জায়গায় চুপ করে বসে আছে মাথা নিচু করে। শুভমকে দেখে উঠে দাঁড়িয়ে তার হাত দুটো ধরে সায়ক বলে, তুই এসেছিস শুভ? কি যে টেনশনের মধ্যে কেটেছে সকাল থেকে। শুভম আকুল হয়ে মা কেমন আছে জানতে চাইলে সায়ক বলে, ডাক্তার বলেছেন একটা মাইল্ড অ্যাটাক হয়েছিল, এখন আউট অফ ডেঞ্জার। আসলে নিজের শরীরের যত্ন নেয় না তো একটুও, সারাক্ষণ শুধু সংসার নিয়েই পড়ে আছে। বাবার কথা শেষ হবার আগেই শুভম বলে ওঠে, কিন্তু সেই সংসার মাকে কি দিয়েছে বাবা? কোনো দিনই কি ঠিক করে বোঝার চেষ্টা করেছি আমরা মাকে?
আমি তো তখন ছোট ছিলাম। মা আমার ভালোর জন্য যা যা করতে বলতো আমার পছন্দ হতো না বলে আমি রাগ করতাম। কিন্তু তোমরা তো কেউ ছোট ছিলে না বাবা। তোমরা কেন আমাকে বোঝাওনি যে মা যা বলছে সব ঠিক, সব আমার ভালোর জন্য? কত ভুল বুঝেছি আমি মাকে। ভুল বুঝে আস্তে আস্তে একটু একটু করে দূরে সরে গেছি মায়ের থেকে। বড্ড ভুল করে ফেলেছি আমি। আজ ক্ষমা চেয়ে নেব মায়ের কাছে। মা আমাকে ক্ষমা করে দেবে তো বাবা? সায়ক বলে, ভুল শুধু তোর নয় শুভ, ভুল করেছি আমরা সবাই। তবে আমি এইটুকু জানি যে তোকে কবেই ক্ষমা করে দিয়েছে সুকন্যা। সে যে তোর মা। বাবা ছেলে দুজনেরই চোখ ভিজে যায় জলে। সুকন্যার অবস্থা এখন অনেকটাই ভালো। শুভম মাকে দেখতে এসেছে নার্সিংহোমে। মায়ের কেবিনে ঢুকে দেখে নার্স মাকে কিছু খাওয়ানোর চেষ্টা করে চলেছেন, কিন্তু মা খেতে চাইছে না কিছুতেই। শুভম নার্সকে অনুরোধ করে একটু বাইরে যেতে, আর বলে যে স্যুপটা সেই খাইয়ে দেবে মাকে। নার্স চলে গেলে স্যুপের বাটিটা হাতে নিয়ে মাকে বলে, ছোটবেলায় আমি যখন খেতে চাইতাম না, জোর করে আমাকে খাওয়াতে তুমি। পড়াশোনা না করে খেলতে যেতে চাইলে জোর করে পড়তে বসাতে। কখনো কখনো আমার কোনো কোনো চাওয়া অপূর্ণ রেখে পাওয়ার মূল্যটা বুঝতে শেখাতে। তখন হয়তো বুঝিনি, কিন্তু আজ বুঝেছি মা, তুমি ঠিক ছিলে সব সময়। জানো মা, তখন তোমার উপর অভিমান করলেও মনে মনে বোধহয় আমি তোমার শিক্ষাগুলোকেই গ্রহণ করেছিলাম। তাই তো সেদিন রূপ যখন খেলনা কেনার জন্য বায়না করছিল, ওর ভালোর কথা ভেবে খেলনাটা ওকে কিনে দিইনি আমি। আর অজান্তেই বলে ফেলেছিলাম তোমার বলা কথাগুলো। তুমি জিতে গেছো মা। আমি আজ নিজের কাছেই নিজে হেরে গেছি একেবারে। সরি মা, পারলে ক্ষমা করে দিও আমায়। মৃদু হেসে সুকন্যা বলে, মা আর সন্তানের সম্পর্কের মধ্যে কোনো হার জিত থাকে না শুভ। তবে হ্যাঁ, আজ আমি সত্যিই জয়ী হয়েছি তোকে মানুষের মতো মানুষ করতে পেরে। দু চোখে জল সুকন্যার। কিন্তু এ অশ্রু দুঃখের নয়, আনন্দের, জীবনের পরম প্রাপ্তির। এতদিনে জয়ী হয়েছে তার মাতৃত্ব। সন্তানকে শুধু আদর করা আর প্রশ্রয় দেওয়ার মধ্যেই যে মাতৃত্বের পূর্ণতা নয়, কখনো কখনো শাসনের আড়ালেও যে লুকিয়ে থাকে তাকে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার নিঃস্বার্থ প্রয়াস। সেটা এতদিনে সে বোঝাতে পেরেছে তার সন্তানকে। এভাবেই পূর্ণতা পাক সকল মাতৃত্ব। নির্ভুল বোঝাপড়ার উপর ভিত্তি করে, শাসন আর আদরের সঠিক মেলবন্ধনে, ভালোবাসার অটুট গ্রন্থিতে বাঁধা থাক পৃথিবীর সমস্ত মা ও সন্তানের সম্পর্ক।